আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তাহলে আজকে আমরা জৈব রসায়ন দুইটা টপিক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে জৈব রসায়নের নামকরণ, 2 নম্বরটা হচ্ছে জৈব যৌগের সমানতা সম্পর্কে ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে জৈব যৌগের নামকরণের ক্ষেত্রে তিনটা পদ্ধতি লক্ষ্য করা যায়। 1 নম্বরটা হচ্ছে সাধারণ পদ্ধতি, 2 নম্বরটা হচ্ছে জেনেভা পদ্ধতি, 3 নম্বরটা হচ্ছে ইউপ্যাক পদ্ধতি। যেমন সাধারণ পদ্ধতির ক্ষেত্রে আমরা দেখতে পারি, যেমন পিঁপড়ার যে ল্যাটিন নাম সেটা হচ্ছে ফর্মিকা। পিঁপড়ার ল্যাটিন নাম ফর্মিকা। এই পিঁপড়ার ল্যাটিন নাম ফর্মিকা থেকে আমরা পরবর্তীতে ফর্মিক অ্যাসিড, যেটা হচ্ছে কার্বক্সিল অ্যাসিডের প্রথম উপাদান, তার নামকরণ করা হয় ফর্মিক অ্যাসিড, HCOOH, কার্বক্সিল অ্যাসিডের প্রথম যৌগ, যার নামকরণ করা হয় পিঁপড়ার ল্যাটিন শব্দ ফর্মিকা হতে, ফর্মিক অ্যাসিড। এর পরবর্তীতে আমরা যদি দেখতে পাই, মানুষের দেহের মধ্যে কিডনি থেকে তৈরি হয় প্রধানত ইউরিয়া, যা হচ্ছে প্রস্রাব হিসেবে বের হয় আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থ হিসেবে। তাহলে প্রস্রাব থেকে আমরা ইউরিয়া পাই। ইউরিয়া একটা কি জৈব যৌগ। এরকম সাধারণভাবে নামকরণ করা হতো আর কি প্রাচীনকালে। 2 নম্বর যে পদ্ধতিটা সেটা হচ্ছে জেনেভা পদ্ধতি। 2 নম্বরটা হচ্ছে উদ্ভূত পদ্ধতি। উদ্ভূত পদ্ধতির ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, অ্যালকোহলকে বলা হয়ে থাকে মিথাইল কার্বিনল হিসেবে, CH3OH। একে আমরা শুধু কার্বিনল হিসেবে আমরা প্রকাশ করি। অ্যালকোহলের ক্ষেত্রে CH3OH কে আমরা শুধু কার্বিনল হিসেবে প্রকাশ করে থাকি। এখন এখান থেকে যদি আমরা দেখি, কার্বিনল থেকে যদি আমরা একটা হাইড্রোজেন অপসারণ করে এবং এর পরিবর্তে একটা মিথাইল মূলক যুক্ত হয়, তখন আমরা তাকে বলি হয়ে থাকে মিথাইল কার্বিনল। একটা হাইড্রোজেন অপসারণ করে এর পরিবর্তে একটা মিথাইল মূলক যুক্ত হলে তখন আমরা তাকে বলি মিথাইল কার্বিনল, CH3CH2OH, এটার নাম মিথাইল কার্বিনল। আবার আমরা যদি ওই যে হাইড্রোজেনের পরিবর্তে ইথাইল মূলক যুক্ত করি, তখন তাকে বলবো আমরা ইথাইল কার্বিনল, CH3CH2CH2OH, একে বলা হয়ে থাকে ইথাইল কার্বিনল। আমাদের শেষ যে পদ্ধতিটা সেটা হচ্ছে ইউপ্যাক পদ্ধতি। এটা হচ্ছে সর্বাধুনিক যে পদ্ধতি সেটা ইউপ্যাক পদ্ধতি। ইউপ্যাক পদ্ধতির আমাদের পুরো ডিটেলসে লাগবে না, আমাদের কিছু সাধারণ জিনিস জানলে ইনশাল্লাহ হয়ে যাবে। যেমন ইউপ্যাক এর পদ্ধতির পূর্ণ নাম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এটা ইম্পর্টেন্ট। এখান থেকে অত বেশি কিছু আমাদের ডিটেলসে লাগবে না। জৈব যৌগের নামকরণ অত ডিটেলসে আসলে মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট নয়, এই জন্য আসলে অত ডিটেলসে আমাদের পড়তে হবে না। আমাদের সাধারণ কিছু জানলে ইনশাল্লাহ হয়ে যাবে এখান থেকে। তারপরে আমরা যে টপিকটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কার্যকরী মূলকের অবস্থানের ভিত্তিতে এদের অগ্রগণ্যতা আমরা ইনশাল্লাহ এটা চেক করবো আর কি। যেমন COOH কার্বক্সিল মূলক, CN সায়ানাইড মূলক, CHO অ্যালডিহাইড মূলক, CO কিটোন মূলক, SH থায়োন মূলক। এই কার্যকরী মূলকের মধ্যে সবচেয়ে বেশি অগ্রগণ্য যে কার্যকরী মূলক সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড মূলক। এটা সবচেয়ে বেশি অগ্রগণ্য। তারপরে সায়ানাইড বা নাইট্রাইট, এরকম নিচের দিকে আসতে থাকে আর কি অগ্রগণ্যতার দিক। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ অ্যালকিন, তারপরে অ্যালকাইন, এই তিনটার মধ্যে যে অগ্রগণ্য, ওগুলো ইনশাআল্লাহ আমরা দেখে নেব চক থেকে। আর এগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো আমাদের দেখতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কোনটি অগ্রগণ্যমূলক। যেমন প্রথম চারটার মধ্যে বলতে পারে COOH, সায়ানাইড, অ্যালডিহাইড, CO, তাহলে কী হবে? কার্বক্সিলিক অ্যাসিড মূলকটা হবে সবচেয়ে বেশি অগ্রগণ্যতা।
এখান থেকে আমাদের এরকম ইনশাল্লাহ প্রশ্ন আসতে পারে। এর পরবর্তী যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে জৈব যৌগের সমানতা সম্পর্কে। জৈব যৌগের সমানতা প্রধানত হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে আপনার গাঠনিক সমানতা এবং অপরটি হচ্ছে স্টেরিও সমানতা। স্টেরিও সমানতার আরেকটা নাম হচ্ছে ত্রিমাত্রিক সমানতা। জৈব সমানতা প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে গাঠনিক সমানতা আর একটা হচ্ছে স্টেরিও সমানতা বা ত্রিমাত্রিক সমানতা। তাহলে আমরা প্রথমে গাঠনিক সমানতা সম্পর্কে আলোচনা করব। গাঠনিক সমানতার মধ্যে প্রথম যে সমানতা আসে সেটা হচ্ছে চেইন সমানতা, চেইন বা শিকল সমানতা। অর্থাৎ এখানে আমরা যদি দেখি, এখানে একটা চেইন বা শিকলের মধ্যে পার্থক্য থাকে। প্রথম আমরা যেটা লিখব সেটা হচ্ছে প্রোপেনের ক্ষেত্রে দেখতে পাই আমরা এটা সরল রৈখিক একটা স্ট্রাকচার বা গঠন রয়েছে, এখানে কোনো শিকল নেই। কিন্তু পরবর্তী যদি আমরা যৌগটা দেখি সেটা হচ্ছে 2-মিথাইল প্রোপেন। তাহলে এখানে 2 নং কার্বনের মধ্যে একটা শিকল বা চেইন যুক্ত আছে, অর্থাৎ এদের পরস্পরের মধ্যে চেইন বা শিকলের একটা পার্থক্য আছে, এই জন্য এরা পরস্পরের চেইন সমানতা। একটা হচ্ছে প্রোপেন আর একটা হচ্ছে 2-মিথাইল প্রোপেন, পরস্পরের মধ্যে চেইন সমানতা পরিলক্ষিত হয়ে থাকে। এখান থেকে এরকম প্রশ্ন আসতে পারে যে কোন দুটির মধ্যে চেইন সমানতা পরিলক্ষিত হয়, সেটা হচ্ছে প্রোপেন এবং হচ্ছে 2-মিথাইল প্রোপেনের মধ্যে চেইন সমানতা পরিলক্ষিত হয়ে থাকে। এর পরবর্তী যে সমানতাটা আসে চেইন সমানতার পরবর্তী, সেটা হচ্ছে আমাদের অবস্থান সমানতা। অবস্থান সমানতা প্রধানত হচ্ছে কার্যকরী মূলকের অবস্থানের পরিবর্তনের কারণে হয়ে থাকে। উদাহরণস্বরূপ আমরা যদি বলি প্রোপান 1 অল, এটা যে হাইড্রোক্সিল মূলক এখানে 1 নং কার্বনে আছে। আবার আমার একটা যে পরবর্তী সংখ্যা যদি দেখি সেটা হচ্ছে প্রোপান 2 অল, তাহলে উপরেরটার নাম হচ্ছে আপনার প্রোপান 1 অল এবং নিচের যৌগটির নাম হচ্ছে প্রোপান 2 অল। তাহলে প্রোপান 1 অল এবং প্রোপান 2 অলের মধ্যে আমরা যদি দেখি OH মূলকের অবস্থানের জাস্ট পরিবর্তন হয়েছে, এই জন্য এরা পরস্পরের অবস্থান সমানু। কার্যকরী মূলকের অবস্থানের পরিবর্তনের কারণে এরকম সমানতা আমরা দেখতে পাই। এছাড়াও বইয়ের মধ্যে আরও উদাহরণ যদি আমরা দেখি, বিউট 1 ইন এবং হচ্ছে বিউট 2 ইনের ক্ষেত্রেও অবস্থান সমানতা হয়। বিউট 1 ইনের ক্ষেত্রে কার্বন 1 নম্বর কার্বন এবং 2 নম্বর কার্বনের মধ্যে দ্বিবন্ধন থাকে, আবার বিউট 2 ইনের ক্ষেত্রে 2 নম্বর কার্বন এবং 3 নম্বর কার্বনের মধ্যে দ্বিবন্ধন থাকে, অর্থাৎ এখানে দ্বিবন্ধনের অবস্থানটা পরিবর্তন হয়েছে। তাই বিউট 1 ইন এবং বিউট 2 ইন পরস্পরের অবস্থান সমানু। এরকম আমরা বলতে পারি প্রোপান 1 অল, প্রোপান 2 অল, বিউটিন 1 ইন, বিউটিন 2 ইন, এরা পরস্পরের অবস্থান সমানতা প্রদর্শন করে। এর পরবর্তী যে সমানতা আমরা দেখব সেটা হলো কার্যকরী মূলক সমানতা। অর্থাৎ এই ধরনের সমানতার ক্ষেত্রে আমাদের কার্যকরী মূলকের পার্থক্য থাকবে। উদাহরণস্বরূপ আমরা যদি বলি দুই নম্বরটা যৌগটা হচ্ছে আপনার 2-মিথাইল ইথার। তাহলে 1 নম্বর যৌগটা হচ্ছে আপনার ইথানল, 2 নম্বর যে যৌগটা সেটা হচ্ছে আপনার 2-মিথাইল ইথার।
অর্থাৎ এটা হচ্ছে ইথারের শ্রেণীর। 1 নম্বরটা হচ্ছে অ্যালকোহল শ্রেণীর অন্তর্ভুক্ত ইথানল। 2 নম্বরটা হচ্ছে ইথার শ্রেণীর অন্তর্ভুক্ত যৌগ 2 মিথাইল ইথার। অর্থাৎ এদের ক্ষেত্রে আমরা দেখতে পারি কার্যকরী মূলকের পার্থক্য রয়েছে। প্রথমটার ক্ষেত্রে হাইড্রোক্সিল মূলক, 2 নম্বরটার ক্ষেত্রে ইথার মূলক যুক্ত রয়েছে। এজন্য আমরা বলতে পারি এরা পরস্পরের কার্যকরী মূলক সমানতা। আচ্ছা, এরপরে যে গাঠনিক সমানতা সেটা হচ্ছে মেটামারিজম। মেটামারিজমটা কি? সেটা হচ্ছে এভাবে বলতে পারি যে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন পরমাণুর ভিন্নতার জন্য যে সমানতা দেখা যায় তাকে আমরা বলি মেটামারিজম। যেমন এই যে অক্সিজেন পরমাণু, দুই পাশে দুইটা বন্ড, এটা দ্বারা আমরা কিসের কার্যকরী মূলক বুঝি? এটা হচ্ছে কিটোনের কার্যকরী মূলক। এর উপরেরটা যেটা নাম সেটা হচ্ছে মিথক্সি প্রোপেন। তাহলে আমরা বললাম মিথক্সি প্রোপেন আর হচ্ছে ইথক্সি ইথেনের মধ্যে মেটামরিজম দেখা যায়, কারণ এদের কার্যকরী মূলক এই যে অক্সিজেন পরমাণুর উভয় পাশে কার্বন পরমাণুর ভিন্নতা রয়েছে। নিচের ক্ষেত্রেও সেম ঘটনা পরিলক্ষিত হয়। এই যে মেটামরিজম, এটা কাদের কাদের ক্ষেত্রে দেখা যায় সেটা আমরা যদি বলি, সেটা দেখা যায় ইথারের ক্ষেত্রে। আমরা মনে রাখতে পারি যে কার কার ক্ষেত্রে মেটামরিজম দেখা যায়। কতে হচ্ছে কিটোন, শতে হচ্ছে সেকেন্ডারি অ্যামিন, রসইতে হচ্ছে ইথার। তাহলে এদের ক্ষেত্রে মেটামরিজম দেখা যায়। 5 নম্বর যে সমানতা দেখা যায় সেটা হচ্ছে টটোমারিজম। টটোমারিজমকে বলা হয় গতিশীল কার্যকরী মূলক সমানতা। কেন বলা হয় এটা আমরা যদি এখানে দেখি, এটা হচ্ছে প্রোপাননের সংকেত অর্থাৎ কিটোন। ক্লোরানের ক্ষেত্রে এই যে সিও মূলকটা থাকে, সিও মূলকের অক্সিজেন আর কার্বনের ক্ষেত্রে অক্সিজেনের তড়িৎচঞ্চকতা বেশি, এজন্য এখানকার বন্ধনের ইলেকট্রন অক্সিজেন নিচের দিকে টেনে নেয়, যার ফলে ওর ক্ষেত্রে কি হয়, ডেল নেগেটিভ। আর এখানে হাইড্রোজেনের ইলেকট্রনেরটা কার্বনের দিকে আংশিক নিচের দিকে টেনে নেয়, এই জন্য হাইড্রোজেনটা হয় ডেল পজিটিভ। সো হাইড্রোজেনটা এখানে অক্সিজেনের সাথে বন্ধন তৈরি হয় প্রোপিন টু অল। এটাকে আমরা বলি ইনঅল সমাণু, কারণ এখানে একটা দ্বিবন্ধন আছে আবার অ্যালকোহল মূলক আছে, এই জন্য এটাকে বলা হয় ইনঅল সমাণু। আর এটা যেহেতু একটা প্রোপানন যা হচ্ছে কিটোন শ্রেণীর অন্তর্ভুক্ত, এই জন্য এটাকে বলা হয় কিটো সমাণু আর এটাকে বলা হয় ইনল সমাণু। তাহলে কিটো সমাণু থেকে ইনল সমাণু তৈরি হইতেছে, এই জন্য টটোমারিজমটাকে বলা হয় তাকে গতিশীল কার্যকরী মূলক সমানুতা। এখানে টটোমারিজম ক্ষেত্রে আমাদের কিছু মনে রাখতে হবে যে হচ্ছে বেনজালডিহাইড, যেটার সংকেত হচ্ছে C6H5CHO। বেনজালডিহাইড ও বেনজোফেনন, বেনজোফেননের সংকেতটা হচ্ছে এরকম C6H5CO C6H5। বেনজালডিহাইড এবং বেনজোফেননের ক্ষেত্রে আলফা হাইড্রোজেন নেই। আলফা হাইড্রোজেন কি? এই যে কার্যকরী মূলকটা যে কার্বনের সাথে যুক্ত থাকে ওই কার্বনের মধ্যে হাইড্রোজেন অনুপস্থিত, এজন্য বেনজালডিহাইড এবং বেনজোফেনন এরা হচ্ছে টটোমারিজম প্রদর্শন করে না। টটোমারিজম প্রদর্শন তাহলে বেনজালডিহাইড এবং বেনজোফেনন হচ্ছে আলফা হাইড্রোজেন না থাকায় এরা হচ্ছে টটোমারিজম প্রদর্শন করে না। আমরা যে সমানতাটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টেরিও সমানতা। স্টেরিও সমানতা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জ্যামিতিক সমানতা আর একটা হচ্ছে আলোক সমানতা। প্রথমে আমরা জ্যামিতিক সমানতা নিয়ে আলোচনা করি। জ্যামিতিক সমানতার জন্য হচ্ছে দুইটা শর্ত প্রযোজ্য হয়ে থাকে। তাহলে যেটার ক্ষেত্রে হচ্ছে দুইটা শর্ত। 1 নম্বর যে শর্তটা সেটা হচ্ছে ABC সমান CAB অথবা ABC সমান CAD সংকেতযুক্ত প্রতিস্থাপিত অ্যালকিন। আমরা যদি এখানে উদাহরণস্বরূপ বলি, সিস বিউট-টুইন এর ক্ষেত্রে জ্যামিতিক সমানতা প্রদর্শিত হয়, কারণ এখানে মিথাইল মূলককে যদি আমরা প্রকাশ করি এ দ্বারা, হাইড্রোজেনকে যদি প্রকাশ করি বি দ্বারা, আর এখানে হচ্ছে একটা কার্বন, ওই পাশে তো কার্বন আছে, আর মিথাইল মূলককে যদি প্রকাশ করি এ দ্বারা, আর হচ্ছে হাইড্রোজেনকে যদি প্রকাশ করি বি দ্বারা, তাহলে এই যে প্রথম যে শর্তটা ABC সমান CAB এটা কিন্তু মিলে গেছে। অর্থাৎ দ্বিবন্ধনযুক্ত দুইটা কার্বনের সাথে দুইটা মূলক অবশ্যই ভিন্ন হতে হবে। এই যে এখানেও AB আবার এখানে কি AD, দুইটা ভিন্ন হতে হবে। দুটো যদি একই রকম হয় তাহলে সেটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। আর 2 নম্বর যে শর্তটা সেটা হচ্ছে চাক্রিক জৈব যৌগ সমূহ জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। চাক্রিক যেগুলা সেটাও জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে পারে, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে জ্যামিতিক সমানতা কিরকম হতে পারে? দুই প্রকার হতে পারে। এটা হচ্ছে সিস বিউট টুইন। তাহলে জ্যামিতিক সমানতা দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে সিস বিউট টুইন আর একটা হচ্ছে ট্রান্স বিউট টুইন। দ্বিবন্ধনের একই পাশে
যদি একই মূলক থাকে, যেমন এখানে মিথাইল মূলক দ্বিবন্ধনের উপরে আছে, এজন্য এটা হচ্ছে সিস বিউটুইন। সিস শব্দ অর্থ হচ্ছে একই পাশে একই রকমের মূলক আছে, এই জন্য এটা হচ্ছে সিস বিউটুইন। অপরদিকে আমরা ট্রান্স বিউটুইনের ক্ষেত্রে যদি দেখি, মিথাইল মূলক আছে দ্বিবন্ধনযুক্ত কার্বনের উপরে, আর অন্য যে মিথাইল মূলকটা সেটা আছে দ্বিবন্ধনযুক্ত কার্বনের নিচে, এজন্য এটা হচ্ছে ট্রান্স বিউটুইন। তাহলে জ্যামিতিক সমানতা দুই প্রকার, সিস বিউটুইন, সিস সমাণু আর ট্রান্স সমাণু এভাবে প্রদর্শিত হয়ে থাকে। সিস সমাণুর ক্ষেত্রে গলনাঙ্ক আর সুস্থিতিটা কম এবং বাকি সবকিছু মনে রাখতে হবে আমাদের বেশি। তাহলে যদি বলি যে কার স্ফুটনাঙ্কটা বেশি, সিস সমাণু নাকি ট্রান্স সমাণু, অবশ্যই সেটা হবে কার, সিস সমাণু। আমরা যদি বলি কার দ্রাব্যতা বেশি, সিস সমাণু নাকি ট্রান্স সমাণু, অবশ্যই সেটা কি হবে, সিস সমাণু। কারণ সিস সমাণুর ক্ষেত্রে মনে রাখতে হবে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কটা কম। এভাবে আমরা এমসিকিউ ইনশাআল্লাহ অ্যান্সার করতে পারবো। তাহলে এখান থেকে একটা জিনিস মনে রাখতে হবে, যেটা সিস বিউটেন ডাইওইক অ্যাসিড সেটাকে বলা হয় থেকে ম্যালিক অ্যাসিড, আর যেটা ট্রান্স বিউটেন ডাইওইক অ্যাসিড সেটাকে বলা হয় ফিউমারিক অ্যাসিড। এই জিনিসটা ইম্পর্টেন্ট। ডাইইলেকট্রিক ধ্রুবক থেকে আমরা মনে রাখবো যে পানির ক্ষেত্রে ডাইইলেকট্রিক ধ্রুবকের মান 80 এবং মিথানলের ক্ষেত্রে ডাইইলেকট্রিক ধ্রুবকের মান 30। এই দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে। আলোক চক্রের সমানোর ক্ষেত্রে হচ্ছে দুইটা শর্ত হচ্ছে, এক নম্বরটা যেটা হচ্ছে অপ্রতিসম কার্বন অথবা কাইরাল কেন্দ্র উপস্থিত থাকতে হবে। দুই নম্বর সেটা হচ্ছে যে দুইটা কনফিগারেশন পাবো সেটা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব এবং পরস্পর অসমাপতিত হবে। তাহলে এক নম্বর যে শর্তটা ছিল সেটা হচ্ছে অপ্রতিসম কার্বন পরমাণু বা কাইরাল কেন্দ্র থাকবে। কাইরাল কেন্দ্রটা হচ্ছে একটা যৌগে কার্বনের মধ্যে যদি তার 4 হাতে 4টা মূলক থাকে তখন তাকে আমরা বলি কাইরাল কার্বন। যেমন আমরা যদি ডি ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে দেখি, এখানে যে সেন্ট্রাল যে কার্বনটা আছে এখানে ওর 4টা হাতে 4টা মূলক, যেমন এই হাতে ও হাইড্রোক্সিল মূলক, উপরে কার্বক্সিলিক অ্যাসিড মূলক, বাম পাশে হচ্ছে হাইড্রোজেন, নিচে হচ্ছে মিথাইল মূলক, এজন্য এটা একটা হচ্ছে কাইরাল কার্বন যুক্ত যৌগ ডি ল্যাকটিক অ্যাসিড। ডি ল্যাকটিক অ্যাসিড এখানে একটা মনে রাখতে হবে, ডি ল্যাকটিক অ্যাসিড আমরা কোথায় পাই, ডি ল্যাকটিক অ্যাসিড হচ্ছে জীবের হচ্ছে মাংসপেশি। অ্যাল ল্যাকটিক অ্যাসিড যেটা সেটা আমরা পাই হচ্ছে দই দুধ এগুলোর মধ্যে। ডি ল্যাকটিক অ্যাসিড বলা হয় কেন, এটা হচ্ছে এক সমতলীয় আলোর তলকে ডান দিকে ঘুরায়। এক সমতলীয় আলোর তল হচ্ছে বিভিন্ন তলে কম্পিত আলোকে একটা নির্দিষ্ট তলে আপতিত করার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় এক সমতলীয় আলো। তাহলে ডি ল্যাকটিক অ্যাসিড এক সমতলীয় আলোর তলকে ডান দিকে ঘুরায়, আর অ্যাল ল্যাকটিক অ্যাসিড যেটা সেটা হচ্ছে এক সমতলীয় আলোর তলকে বাম দিকে ঘুরায়। অ্যাল ল্যাকটিক অ্যাসিড কোথায় পাওয়া যায়, দই এবং দুধের মধ্যে অ্যাল ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায়। তাহলে আমরা যদি উভয় কনফিগারেশন মানে ও গঠনগুলো দেখি, ডি ল্যাকটিক অ্যাসিড এবং অ্যাল ল্যাকটিক অ্যাসিড পরস্পর একে অপরের দর্পণ প্রতিবিম্ব হবে কিন্তু পরস্পর অসমাপতিত হবে। সেরকম এই দুইটাও পরস্পরের দর্পণ প্রতিবিম্ব কিন্তু পরস্পর অসমাপতিত, মানে পুরোপুরি মিলে না, এই জন্য অসমাপতিত বলা হয়। এই দুটো তাহলে দুটো শর্ত পূরণ করে বলাই এদের ক্ষেত্রে হচ্ছে আলোক সক্রিয় সমানতা হচ্ছে দেখা যায়। এত কিছু তো লাগবে না, জাস্ট মনে রাখবেন শর্তগুলা। আর ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে আলোক সক্রিয় সমানতা দেখা যায়, ডি ল্যাকটিক অ্যাসিড কোথায় পাওয়া যায়, মাংসপেশি। অ্যাল ল্যাকটিক অ্যাসিড কোথায় পাওয়া যায়, দই এবং দুধের মধ্যে। এগুলো ইম্পর্টেন্ট টপিক। আর ল্যাকটিক অ্যাসিডের সংকেতটা হচ্ছে 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড, এই আর কি। ডি ল্যাকটিক অ্যাসিডের OH মূলকটা থাকে ডান দিকে, অ্যাল ল্যাকটিক অ্যাসিডের OH মূলকটা থাকে বাম দিকে। আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে মিস করছি, ডি ল্যাকটিক অ্যাসিডের যেটা আবর্তন কোণ যেটা ডান দিকে এক সমতলে আলোর তলকে গুণ হবে সেটা হচ্ছে +2.24 ডিগ্রি, আর যেটা অ্যাল ল্যাকটিক অ্যাসিড সেটা এক সমতলে আলোর তলকে বাম দিকে ঘুরাবে -2.24 ডিগ্রি পরিমাণ। পরে হচ্ছে আলোক সক্রিয় সমাণুর ধর্ম। এখানে কিছু টপিক আছে যেমন এনানসিওমার, রেসিমিক, যেমন হচ্ছে তোমার রেসিমিক মিশ্রণ, এনানসিওমার এগুলা। তাহলে এনানসিওমার জিনিসটা শুনে কি, সেটা হচ্ছে বলতে গেলে এনানসিওমার হচ্ছে তোমার একটি আলোক সক্রিয় সমাণুর যে একটা মনে করো দুইটা সমাণু থাকে, যেমন আমরা যদি উদাহরণ হিসেবে বলি, যেমন ল্যাকটিক অ্যাসিডের দুইটা আলোক সক্রিয় সমাণু থাকে, ডি ল্যাকটিক অ্যাসিড এবং অ্যাল ল্যাকটিক অ্যাসিড। এই ডি ল্যাকটিক অ্যাসিড এবং অ্যাল ল্যাকটিক অ্যাসিড এদেরকে পরস্পরের এনানসিওমার বলা হয়ে থাকে। তাহলে একটা আলোক সক্রিয় সমাণুর পরস্পর আলোক সক্রিয় সমাণু দুইটাকে এনানসিওমার বলা হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ডি ল্যাকটিক অ্যাসিড এবং অ্যাল ল্যাকটিক অ্যাসিড বলতে পারি আমরা, কারণ এরা পরস্পরের এনানসিওমার হিসেবে কাজ করে। একটা হচ্ছে এক সমবর্তী আলোক তলকে ডান দিয়ে ঘোরায়, অন্যটা এক সমবর্তী আলোক তলকে বাম দিয়ে ঘোরায় এবং পরস্পরের দর্পণ প্রতিবিম্ব, কিন্তু এরা কি অসমপতিত। এরপরের টপিক যেটা সেটা হচ্ছে তোমার রেসিমিক মিশ্রণ।
রেসিমিক মিশ্রণ হচ্ছে সমতুল্য বা সমপরিমাণ তোমার এনানসিওমারের মিশ্রণ। সেটা হচ্ছে কি, যদি আমরা একটা রেসিমিক মিশ্রণ হচ্ছে সাধারণত আলোক নিষ্ক্রিয় হয়ে থাকে, কারণ এখানে তোমার একটা মনে করো একটা দ্রবণের মধ্যে 1 লিটার একটা দ্রবণের মধ্যে যদি মনে করো 1 লিটার দ্রবণে 500 মিলিলিটার আমরা যদি ডি ল্যাকটিক অ্যাসিড নিই, 500 মিলিলিটার ডি ল্যাকটিক অ্যাসিড এবং 500 মিলিলিটার অ্যাল ল্যাকটিক অ্যাসিড নিই, তাহলে এই দ্রবণটাকে আমরা বলবো রেসিমিক মিশ্রণ, মানে সমতুল্য বা সমপরিমাণ এনানসিওমারের মিশ্রণ। এটাকে বলা হয় রেসিমিক মিশ্রণ। রেসিমিক মিশ্রণ আলোক নিষ্ক্রিয় হয়ে থাকে, কারণ একটা মনে করো একটা আলোক শুক্র সমান ডি ল্যাকটিক অ্যাসিড এক সমবর্তী আলোক তলকে বলা হবে +2.24 ডিগ্রি ডান দিকে, এবং অপর দিকে অ্যাল ল্যাকটিক অ্যাসিড সেই এক সমবর্তী আলোক তলকে ঠিক বিপরীত দিকে -2.24 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবে, ফলে পরস্পর প্রশমিত হয়ে যাবে। এই জন্য এরা আলোক নিষ্ক্রিয় হয়ে থাকে। রেসিমিক মিশ্রণ আলোক নিষ্ক্রিয় হয়ে থাকে। এখন আমরা ছোটোবেলা থেকে তো একটা অ্যাডভাইস দেখছি গ্লাক্সোজ ডি, এটা দ্বারা বোঝা আসলে যেটা ডি গ্লুকোজ সেটা হচ্ছে আমাদের দেহের মধ্যে কাজে লাগে, যেটা অ্যাল গ্লুকোজ সেটা আমাদের দেহের মধ্যে কাজে লাগে না। যেমন ডি গ্লুকোজ আমাদের দেহের মধ্যে বিপাকীয় শক্তি, দেহের জৈবিক কার্যাবলীর মাধ্যমে আমাদের দেহে বিপাকীয় শক্তি দেহ শক্তি কি উৎপাদন করতে পারে, এটা হচ্ছে অ্যালানিন। এটা হচ্ছে এক ধরনের অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিডটা হচ্ছে যেটা অ্যালানিন সেটা হচ্ছে আমাদের প্রোটিন সংশ্লেষণে কাজ করে। তাহলে গ্লুকোজের ক্ষেত্রে মনে রাখবেন গ্লাক্সোজ ডি মানে ডি গ্লুকোজটা আমাদের কাজে লাগে, যেটা হচ্ছে মনে করেন শ্বসনের মাধ্যমে শক্তি উৎপন্ন করতেছে। আবার প্রোটিনের ক্ষেত্রে বা অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে সেটা উল্টা, সেটা হচ্ছে কি অ্যালানিন সেটা হচ্ছে প্রোটিন সংশ্লেষ করে, ডি অ্যালানিন সেটা হচ্ছে আমাদের কাজে লাগে না। আবার ডি গ্লুকোজ কাজে লাগলেও অ্যাল গ্লুকোজ কিন্তু আমাদের কাজে লাগে না। সো এটা হচ্ছে গ্লুকোজের বিপরীত কি অ্যামিনো অ্যাসিডের কাজ, এভাবে হচ্ছে মনে রাখতে পারেন। এখন যদি আমরা সমানতার সংখ্যা বিবেচনা করি, তাহলে দেখতে পারবো যদি একটা অপ্রদর্শম কার্বন থাকে সেক্ষেত্রে আলোক সমাণু হয় 2টা। তা আবার যদি দুইটা ভিন্ন প্রকৃতির অপ্রদর্শম কার্বন পরমাণু থাকে, তখন সেক্ষেত্রে আলোক সমান হয় 4টা, মানে 2^2 = 4। আর যদি একটা অপ্রদর্শম কার্বন থাকে তাহলে আলোক সমান হয় 2টা, মানে 2^1, যখন n এর মান 1, 2^1 = 2। আবার দুইটা যদি ভিন্ন প্রকৃতির অপ্রদর্শম কার্বন থাকে তখন হয় 2^2 মানে 4, যখন n এর মান কত হয় 2। এভাবে যদি বলা হয় nটি অপ্রদর্শম কার্বন পরমাণুযুক্ত যৌগ থাকে, তাহলে আলোক সমান হবে 2^n। ভিন্ন প্রকৃতির অপ্রদর্শম কার্বন পরমাণু যদি থাকে, n সংখ্যক ভিন্ন প্রকৃতির অপ্রদর্শম কার্বন থাকলে সেক্ষেত্রে আলোক সমাণুর সংখ্যা হবে 2^n। একটা গুরুত্বপূর্ণ সূত্র। এখন যদি আমরা দেখি দুইটা সদৃশ অপ্রদর্শম কার্বন পরমাণু সহ যৌগের ক্ষেত্রে, মানে দুইটা সদৃশ কাইরাল কার্বন যুক্ত যৌগের ক্ষেত্রে, সেটার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিডে যদি দেখেন উপরে যে কার্বনটা আছে সেটার ক্ষেত্রে যেরকম কাইরাল কার্বন যুক্ত যৌগ 2 নম্বর উপর থেকে 3 নম্বর যে কার্বনটা আছে সেই সেম। তাহলে উপর থেকে যদি আমরা দেখি 2 নম্বর কার্বনের যে 4টা মূলক যুক্ত আছে, যেমন হাইড্রোজেন OH COOH, নিচের কার্বনের ক্ষেত্রে সেম OH হাইড্রোজেন COOH, এবং বাকি পুরোটা মানে একটা মূলক, মানে পরস্পরের সেম কাইরাল কার্বন যুক্ত 2 আর 3 নম্বর কার্বন। নিচের উপর থেকে যে 3 নম্বর কার্বনের ক্ষেত্রে যেটা যেরকম হচ্ছে কাইরাল কার্বন যুক্ত যৌগ কার্বন, আবার উপর থেকে 2 নম্বর কার্বনটাও সেম অপ্রদর্শম কার্বন। এই জন্য বলছে দুইটা সদৃশ অপ্রদর্শম কার্বনের ক্ষেত্রে আলোক সক্রিয় সমাণু হবে 2^n-1। এখানে যদি n এর মান 2, তাহলে আমরা যদি 2 বসাই 2^2-1, তাহলে 2 থেকে গেলে থাকে 1, 2^1 মানে হচ্ছে দুইটা আলোক সক্রিয় সমাণু হয়। এই যে 2^2 আলোক সক্রিয় সমাণু হয়। আর যেটা মেসো সমাণুর সংখ্যা হবে 2^n-2 / 2। n এর মান 2 হলে 2^2 / 2। 2 থেকে 2 গেলে 0, 0 কোনো কিছু দ্বারা ভাগ করলে 0, সো 2^0 = 1 হয়ে থাকে। এভাবে হচ্ছে হিসাব করতে হয়।
মেসো সমাণুর ক্ষেত্রে মেসো সমাণু হচ্ছে এক ধরনের আলোক নিষ্ক্রিয় সমাণু। তাহলে টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে আলোক সক্রিয় সমাণু হচ্ছে 2টা এবং মেসো সমাণু হচ্ছে 1টি। টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে 2টা সদৃশ অপ্রতিসম কার্বন পরমাণু থাকে, এই জন্য হচ্ছে এরকম সূত্র প্রযোজ্য হয়ে থাকে। হাজারি স্যারের হচ্ছে এমসিকিউ বক্সে যে এমসিকিউটা থাকে সেখান থেকে 2.4 এমসিকিউটা যদি আমরা দেখি, মিথাইল কার্বিনলের সংকেত কোনটি? মিথাইল কার্বিনলের সংকেত কোনটি? এটা হচ্ছে বক্সের এমসিকিউ হচ্ছে 2.4। তাহলে আমরা হচ্ছে নামকরণের ক্ষেত্রে উদ্ভূত পদ্ধতির ক্ষেত্রে পড়েছিলাম যে অ্যালকোহলের ক্ষেত্রে CH3OH এটাকে বলা হয়ে থাকে কার্বিনল। CH3OH একে বলা হয়ে থাকে কার্বিনল। এখন আমাদের বলছে মিথাইল কার্বিনল, তাহলে যেটা কার্বিনল থেকে যদি আমরা একটা হাইড্রোজেন অপসারণ করে ওই হাইড্রোজেনের জায়গায় মিথাইল মূলক যুক্ত করি, তখন আমরা পাবো মিথাইল কার্বিনল, যেমন CH3CH2OH। এই সংকেতটা হচ্ছে মিথাইল কার্বিনল সংকেত। সুতরাং উত্তর হবে ঘ নম্বর, উত্তর হবে ঘ। সো এরকম তোমরা হচ্ছে আরও বইয়ের এরকম টপিক ভিত্তিক বিভিন্ন বক্সের এমসিকিউ থাকে, তোমরা ওগুলো সলভ করবা। অনুশীলনের এমসিকিউ এই টপিক ভিত্তিক পারলে সলভ করা। কোনো সমস্যা থাকলে ইনশাল্লাহ কমেন্ট বক্সে বলবা, ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো সমস্যা থাকে, কোনো টপিকে বুঝতে যদি সমস্যা থাকে, তাহলে ইনশাল্লাহ কমেন্ট বক্সে কমেন্ট করবা, ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।